মৌলভী সাহেব, আপনি জোর করবেন না। আপনি আমাকে এখান থেকে যেতে দিন। যদি আমাকে এখান থেকে যেতে না দিন আপনার অবস্থা খুব খারাপ হবে। তাই বলছি আপনি আমাকে ঘর থেকে বের হতে দেন। আমি তো আপনার ঘরে এসেছি। আপনি ঘরের ভিতরে কি করেন তা দেখতে। কিন্তু আজ নিজের চোখে সব দেখতে পেলাম। আমি তো তখন মৌলভী সাহেবের উদ্দেশ্যটা জানার জন্য ঘরে ঢুকে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। মৌলভী সাহেব কিছুতেই সেই ঘর থেকে বের হতে দিচ্ছিল না। আমি তখন কেঁদে উঠলাম। তারপর মৌলভী সাহেব বলল, একদম কাঁদবি না, চুপ থাক। তারপর মৌলভী সাহেব আমার সাথে জোর করে, বন্ধুরা তোমরা শুধুই আমার গল্প শোনো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের নিকট বিনীত আবেদন তোমরা আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কোন ধরনের গল্প চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবার আসল কাহিনী শুরু করি। আমার নাম সোহানা। আমি মৌলভী সাহেবের নির্দেশে পারা পড়া শুরু করেছিলাম। তখন মৌলভী সাহেব আস্তে আস্তে আমার দিকে আর চোখে তাকিয়ে থাকত। আমি একেবারে আতঙ্কিত হয়ে উঠলাম। মনে হচ্ছিল আমার নিঃশ্বাস আমার বুকে আটকে আছে। আমি মৌলভী সাহেবের দিকে তাকালাম এবং তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলেন। আমি একটু পিছিয়ে গিয়ে বসলাম। মৌলভী সাহেব তার সাদা দাড়িতে হাত বোলাতে লাগলেন। আমি আমার শিপার দিকে তাকালাম এবং আমার পাঠের পুনরাবৃত্তি করলাম। মৌলভী সাহেবের এরকম নজর দেখে আমার খুব বিরক্ত মনে হচ্ছিল। আমি আবার সব মেয়ের মধ্যেই সম্ভবত আমি বড় ছিলাম। আমার বয়স মাত্র 12 বছর এবং আমি প্রথম পারে ছিলাম। আমার বাবার কাজ ছিল এরকম যে প্রতি 6 মাস অন্তর তাকে বদলি করা হতো। আমার স্কুল শিক্ষার সাথে সাথে আমার ধর্মীয় শিক্ষারও ব্যাঘাত করছিল। আমরা এখন যে এলাকায় থাকি সেখানে মৌলভী সাহেব একটি মাদ্রাসা খুলেছিলেন। এই মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে থাকত, কিন্তু বেশিরভাগ ছেলে থাকত। আমাদের বাড়ি এই মাদ্রাসার পাশেই ছিল এবং আমার মা আমাকে সেখানে কালাম পার্ক করার জন্য পাঠাতে লাগলেন। এর আগে মৌলভী সাহেব অনেক সভ্যতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু যখন থেকে আমি সেই ভয়ার্ত আতঙ্কিত হৃদয় বিদারক দৃশ্য দেখেছি, তারপর থেকে আমার সাথে মৌলভী সাহেবের অদ্ভুত ব্যবহার শুরু হয়ে যায়। কখনো পড়ানোর সময় আমার দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে সে আমাকে তার পাশে বসে আমার সাথে গল্প করতেন। আমি এই আচরণে অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। শুধু তাই নয়, মৌলভী সাহেব আমাকে পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত। আমার মাকে সব বলা উচিত ছিল। আমার মতে আমরা এখন বয়সের যে সময় পার করছি, এই সময় মায়েদের তাদের সন্তান লালন পালনের দিকে এই বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু আমার মায়ের চিন্তাভাবনা খুব অদ্ভুত ছিল। মোদি শাহের এই ধরনের ব্যবহারে খুব সহজেই ঘাবড়ে যেতাম। আমি আমার মাকেও কিছু বলিনি। দিন বিরক্ত হয়ে বাসায় গিয়ে বললাম, আমি মৌলভী সাহেবের কাছে পড়তে চাই না। সে যেন আমার জন্য একজন মহিলা টিচারের ব্যবস্থা করেন। কেননা কয়েকদিন আগে যা কিছু আমি ছাদে ঘুরতে দেখেছি, তাতে মৌলভী সাহেবকে দেখে আমার হৃদয়ে শুকনো পাতার মতো কেঁপে উঠত। কিন্তু আমার কথা শুনে আমার মা আমার মুখে চড় মেরে আমার কান টেনে মৌলভী সাহেবের কাছে নিয়ে গেলেন এবং বলা শুরু করলেন, এই মেয়েটা আমাকে বিরক্ত করে রেখে দিয়েছে। একে তো এর মাথায় কিছুই দ্রুত ঢোকে না, তার উপরে তাণ্ডব বলছে কি মৌলভী সাহেবের কাছ থেকে পড়াশোনা করব না। মৌলভী সাহেব আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ নামিয়ে উঠে দাঁড়ালাম। আমার মা মৌলভী সাহেবের সামনে আমাকে লজ্জিত করেছিলেন। মৌলভী সাহেবের সাদা দাড়ি ছিল। তার বয়স 50 বা 50 হবে। এটা স্পষ্ট যে কেন আমার মা তাকে সন্দেহ করবে। তিনি বলতে লাগলেন, চিন্তামুক্ত থাকুন বোন, আমি অবাধ্য বাচ্চাদের আরও 2 ঘন্টা বসিয়ে রাখি এবং বিশেষ মনোযোগ দিয়ে পড়ায় মাত্র কয়েক মাসের মধ্যেই তীরের মতো ঠিক হয়ে যাবে। তার শব্দে আমার হৃদয় কেঁপে উঠল। তারপর মাকে আবার বলা শুরু করলেন, দেখুন বোন, আমি একটু কঠিন প্রকৃতির শিক্ষক, আর কেউ কখনো মার না খেয়ে পড়াশোনা করতে পারে না। কিন্তু মা বাবা যদি শিশুদের শরীরের চরের চিহ্ন দেখেন, তখন তারা মনোবিদের ক্লাস নিতে চলে আসেন এবং আমাদের বলে কিভাবে আমার বাচ্চাকে মেরেছে। আমার মা এই কথা শুনে মৌলভী সাহেবকে খোলা হুকুম দিয়ে দিলেন। তিনি বললেন, আমার মেয়েকে আপনি যা খুশি করুন, আমি কখনো কোনো অভিযোগ নিয়ে আসব না। এই বছরে আমার মেয়েকে কালাম পার করিয়ে দিন। তিনি বলতে লাগলেন, বোন, আপনি নিশ্চিন্ত থাকুন। তুমি শুধু বললে এখন তোমার মেয়ে আমার নজরে থাকবে, আমি ওকে আমার কাছে বসিয়ে পড়াব। এই কথা শুনে আমার মা খুব খুশি হয়ে আমাকে সেখানে রেখে চলে গেলেন। আমি সামনে বসেছিলাম ভয়ে।
মৌলভী সাহেব কড়া সুরে আমাকে বললেন, এখানে আমার কাছে এসে বসো। আমি এখনই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বাসায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে। কথাটা শুনে আমার জন্য জীবন বেরিয়ে গেল। আমি মাথা নাড়লাম না। আমি বললাম, আমি এখানে বসে পড়তে পারব। আমি যা বললাম তার জন্য তিনি আমাকে এত বকাঝকা করেছিলেন যে আমি কাঁদতে লাগলাম। আর ভয়ে ওনার কাছে গিয়ে বসলাম। সে আমার কাছে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভবিষ্যতে তুমি যদি বাড়িতে গিয়ে কিছু বলো, তুমি হয়তো জানো না আমি তোমার সাথে কি করতে পারি। তোমার মা আমাকে কিছু বলবে না, উল্টে তোমাকে মারবে। তুমি দেখলে তো আজ তোমার মা তোমার কথা না শুনে আমার কথা মেনে নিয়েছে। মৌলভী সাহেবের কথা সত্য ছিল। তারপর আবার আমি ছোট ছিলাম, তাই এই কথাটা মাথায় রেখেছিলাম যে মাকে কিছু বলবো না, না হলে মৌলভী সাহেব আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন। বিনিময়ে আমার মা ও আমাকে চড় মারবে সেদিন। এরপর মৌলভী সাহেবের দুষ্টুমি আরও বাড়তে থাকে। তার দুঃসাহসিকতা সীমা ছাড়িয়ে গিয়েছিল। যতক্ষণ আমি মৌলভী সাহেবের কাছে বসে থাকতাম তার ব্যবহার সবসময় আমাকে কষ্ট দিত। তিনি আমার দিকে বিষাক্ত হাসি দিয়ে তাকাতেন। আমি বাসায় আসতে আমার সাথে সাথে আমি আমার রুমে গিয়ে কাঁদতে লাগলাম, কিন্তু আমি মাকে কিছু বলিনি। কারণ আমি জানতাম এইভাবে বলে কোনো লাভ নেই। কয়েকদিন আগে বারান্দায় যা দেখেছিলাম তা মনে করতে লাগলাম। সেই রাতে যা ঘটেছিল তা আমার হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রীষ্মের রাতগুলো আমরা বারান্দায় ঘুমিয়ে কাটাতাম। প্রত্যেকের খাট তাদের সারিবদ্ধভাবে বিছিয়ে রাখা হয়েছিল এবং আমরা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ঘুমাতাম। বোন ভাইদের মধ্যে আমি ছিলাম সবার বড়। আমার অন্য দুই ভাই আমার থেকে অনেক ছোট ছিল। একজনের বয়স ছিল 4 বছর এবং অন্যটির বয়স ছিল 8 বছর। আমি রাতে আমার খাটে ঘুমাচ্ছিলাম। তখন শুনলাম ফুপিয়ে ফুপিয়ে কারো কান্নার আওয়াজ। সেই সময় হতে পারে। আমি উঠে পুরো ছাদের দিকে তাকালাম, কিন্তু সবাই অজান্তেই ঘুমিয়েছিল। উপরের ছাদ থেকেই শব্দটা শুনতে পাচ্ছিলাম। যেখানে মৌলভী সাহেবের মাদ্রাসা ছিল সেখানে ছাদে একটি মাত্র ঘর ছিল যার জানালা খোলা ছিল, আর সেই ঘরে একটা মাঝারি আলো জ্বলছিল। কান্নার আওয়াজও আসছিল। সেদিন আমার খুব ভয় করছিল। এই সময় সেই ঘরের চাপা স্বরে কাঁদছিল, কারণ মাদ্রাসার আবাসিক কক্ষগুলো নিচে বেসমেন্টে তৈরি ছিল। ছাদে তো কেউ যেত না। আমি সন্দেহ করলাম যে সম্ভবত কোনো ভূত নেই তো। এই চিন্তা আমাকে কাঁপিয়ে দিয়েছিল। আমার মায়ের খাট ঠিক আমার পাশেই ছিল। আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম, কিন্তু ওর কান্নার আওয়াজ আমার কানে আসতে থাকল। আমি শক্ত করে চোখ চেপে ধরলাম আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। পরদিন যখন মাদ্রাসায় গেলাম, মৌলভী সাহেব বাদাম মিশ্রিত দুধ খাচ্ছিলেন। তিনি বললেন, সারারাত দিনই ওয়াদিফা করছেন, খুব দুর্বল লাগছে। প্রথমত, জান্নাতের ভূত প্রেতের বাচ্চারাও বড় কষ্ট দেয়। এই সময় অনেক নারী তাদের সন্তানদের না যার জন্য ছাড়তে আসেন। মৌলানার কথা শুনে একজন মহিলা যাকে খুব বিচলিত দেখাচ্ছিল বলতে লাগলেন, তাই তো মৌলভী সাহেব, আপনার ছাদে কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। কথাটা শুনে আমিও স্তব্ধ হয়ে গেলাম। এর অর্থ এই যে আওয়াজটি কেবল আমার কাছে আসেনি। মৌলভী সাহেব বলতে লাগলেন, এটি জান্নাতের এক ভূতের বাচ্চা ছিল। আমি যখন ওয়াদিফা শুরু করি তখন সে আমাকে বিরক্ত করতে চলে এসেছিল। তখন আমি তাকে বেঁধে রাখি। তখন তার কান্না আমার সাথে সাথে আপনাদেরও বিরক্ত করতে শুরু করে। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকলে আফসোস হতো না, কিন্তু বদমাসটা যেতে যেতে পথে আমার এক শিশুকে মেরে গেছে। বেচারা আর জ্বরে পড়ে আছে। মৌলভী সাহেবের কথা শুনে সেখানে উপস্থিত মহিলারা আরও ভয় পেয়ে গেলেন। মৌলভী সাহেব বলতে লাগলেন, বন্ধুরা, চিন্তা করবেন না, আমি তাকে বুঝিয়ে দিয়েছি সে কারো ক্ষতি করবে না। তবে কেউ যদি রাতে কান্নাকাটি বা ফোপানো আওয়াজ শুনতে পায় বা সাহায্যের জন্য ডাকে তবে সেদিকে মনোযোগ ও দিও না। অন্যথায় আমার শিষ্যের যা ঘটেছে আপনাদের সাথে একই ঘটনা ঘটবে, কারণ সেও কান্নার আওয়াজ শুনে ঘরে ঢুকেছিল। এ কথা শুনে মহিলারা সবাই ভয় পেয়ে গেল। আমিও ভয় পেয়েছিলাম, কারণ আমি কান্নার শব্দ শুনেছিলাম। ওই মহিলা বেরিয়ে গেলেন। রাতে আবার সেই কান্নার আওয়াজ শুনতে লাগলাম। এবার আর চোখ খোলার সাহস পেলাম না। আমি চারকোল পর এ নিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ যা দেখলেন তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। পরের দিন যখন মাদ্রাসায় গেলাম পড়াশোনার সময়, আমি সেই মেয়েটাকে দেখলাম। তার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে।
আমি তাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। মৌলভী সাহেব এই মেয়েটার দিকে অবিরাম তাকিয়েছিলেন। সে ভয় পেয়ে আমার পাশে বসে কালাম পাক মুখস্থ করতে লাগল। তার কণ্ঠস্বর ছিল যেন শেখাচ্ছে। আমি তার বয়সের কারণে তার জন্য দুঃখিত হতে শুরু করেছি। তার বয়স 7 থেকে 8 বছরের বেশি ছিল না, এবং আমি তার সাথে যা ঘটতে দেখেছি তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি যখন তার মুখের দিকে তাকালাম, তখনও তার মুখে আঙুলের ছাপ দেখা যাচ্ছিল। সে পাড়া পড়ছিল আর বারবার চোখ মুখছিল। এরপর যখন তাকে দেখে হতবাক হয়ে যায়, কেউ তার বাঁ হাতে কামড় দিয়েছে, তা দেখে আমি কাঁদতে শুরু করি। মৌলভী সাহেব কিছুক্ষণের জন্য উঠে বাইরে চলে গেলেন, কারণ এলাকার এক সাহেব তাকে অনেক দামি উপহার পাঠিয়েছিলেন। মৌলভী সাহেব বাইরে যেতে আমি বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুমি ছাদে কি করছিলে, তুমি যখন জানো যে মৌলভী সাহেব ভূত প্রেতের নিয়ন্ত্রণ করেন? আমার কথা শুনে মেয়েটির হুঁশ উড়ে গেল। কেউ আমার কথা শুনে নিয়েছে কি না তা দেখার জন্য সে ডানে বামে তাকাতে লাগল। তারপর নিচু স্বরে আমার সাথে কথা বলতে লাগল। এই মৌলভী মিথ্যা কথা বলে, ওই বুড়োর কোথাও কোনো জিন নেই। শুনে তো আমি অবাক হলাম। আমি বললাম, তাহলে তুমি ওখানে কি করছিলে, আর তোমার মুখে আর বাহুতেই দাগগুলো কিভাবে এলো? আমার কথা শুনে প্রচণ্ড জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলল, আজ নিজেই দেখে নিও, এই বলেছে আমার কাছ থেকে উঠে চলে গেল। আমি তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম, কারণ রাতে আমি তাকে ছাদের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখেছিলাম, এবং সেই সময়ে গুরুতরভাবে আহত ছিল এবং খারাপভাবে কাঁদছিল। আমি প্রথমে ভেবেছিলাম সে বোধহয় জিনাতের সন্তান, কিন্তু তাকে মাদ্রাসায় দেখে বুঝলাম সে হয়তো জিনাতের বাচ্চাকে দেখতে গেছে, তাই জিন্না থাকে এই অবস্থায় ফেলেছে। কিন্তু এখন এই কথা শুনে ভাবছিলাম হয়তো অন্য কিছু ব্যাপার। আজ রাতে আমি ঘুমাইনি। আমি আমার খাটে শুয়েছিলাম, কিন্তু আমার চোখ আমার সামনের মাদ্রাসার ছাদে স্থির ছিল। কিছুক্ষণ পর আমার চোখ যা দেখলাম তা হলে একটি হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো দৃশ্য। মৌলভী সাহেব তার সাথে 11 বছর বয়সী একটি শিশুকে নিয়ে বারান্দায় গিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চুপ থাকতে ইঙ্গিত করেছিলেন। শিশুটি কোনো শব্দ না করেই হাত জোড় করে তার কাছে মিনতি করছিল। কিন্তু তিনি ছেলেটিকে রুমে নিয়ে গেলেন। তারপরে শিশুটি অক্সফোর্ড কান্না শুনতে শুরু করে। মৌলভী সাহেব এই শিশুটির সাথে কি করছেন যে সে কাঁদছে আর ফোপাচ্ছে বুঝতে পারছিলাম না। 2-3 ঘন্টা এভাবে আওয়াজ চলতে থাকে। এরপর যখন দরজা খোল, শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছিল, সে খুব কাঁদছিল এবং ঠিকমতো হাঁটতেও পারছিল না। তার মুখ খুব খুশি দেখাচ্ছিল। আমি ভাবছিলাম কেন তিনি রাতে বাচ্চাদের ঘরে নিয়ে গিয়ে মারধর করেন, এবং কেন তারা মানুষকে বলে যে জিনাতের বাচ্চারা কাঁদে, এবং তিনি বাজিমাত করেন। যাই হোক, এটা দেখে আমার মন খারাপ হল, এবং মৌলভী সাহেবের মিথ্যা বলার কারণ বুঝতে পারলাম। তৃতীয় রাতে আমি ঠিক করেছিলাম যে আজ আমি ছাদে যাব এবং দেখব তাদের ছাদে কি হয় এবং কেন তিনি বাচ্চাদের মারেন। যে রাত গভীর হল, মৌলভী সাহেব আবার একটা বাচ্চাকে ছাদে এনে রুমে নিয়ে গেলেন। আমি আমার খাট থেকে উঠে ধীর পায়ে মৌলভী সাহেবের ছাদের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালাম। সেই প্রাচীর খুব একটা উঁচু ছিল না, আমি সহজেই তাদের ছাদে যেতে পারতাম। আমি আস্তে আস্তে দেওয়ালের মাথায় বসে অন্য দিক দিয়ে নিচে নামলাম। এখন আমি এই শিশুর কান্নার শব্দ শুনতে শুরু করলাম। আমি আস্তে আস্তে হেঁটে ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরটা তখন মাঝারি আলোয় আলোকিত ছিল। আমি সাথে সাথে আমার মুখে হাত রেখে চিৎকার দমন করলাম। কান্নায় আমার চোখ বড় বড় হয়ে উঠল এমন একটি দৃশ্য দেখে। এবার বছর বয়সে আমি প্রথমবারেই দেখেছিলাম। আমি কেঁপে উঠেছিলাম। আমি আমার পা পিছিয়ে নিলাম, কিন্তু হঠাৎ একটা পাথরের সাথে আমার ধাক্কা লেগে গেল। আমার মুখ দিয়ে একটা অনিয়ন্ত্রিত চিৎকার বেরিয়ে এল। চারিদিকে নিস্তব্ধতা, তাই আমার আর্তনাদ পরিবেশের প্রতিধ্বনিত হল। আমি পিছন ফিরেও তাকাইনি এবং দেওয়াল পার করে এসে আমার খাটে শুয়ে পড়লাম। তারপর রাতে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, মৌলভী সাহেব ঘরের ভিতরে বাচ্চাদের নিয়ে কি করে তা আমার জানতে হবে। তাই আমি কোনো উপায় খুঁজে না পেয়ে আমি নিজেই ছেলে সাজালাম। আমি ছেলের পোশাক পরে পরের দিন ওই মাদ্রাসায় গেলাম। তারপর মৌলভী সাহেব আমার দিকে নজর দিলেন। মৌলভী সাহেব বুঝতে পারছিল না যে আমি যে মেয়েটিকে অন্য নজরে সবসময় দেখতেন। মৌলভী সাহেব মনে করেছিলেন এই বোধহয় নতুন ছাত্র, তাই সে আমাকে ছেলে ভেবে আমাকে মৌলভী সাহেব রাতে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারপর মৌলভী সাহেব আমার সাথে যা করেছিলেন তা শুনলে বন্ধুরা তোমাদের চোখ কপালে উঠে যাবে।
আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, তারপর মৌলবি সাহেব বলতো, তুই সোজা এখানে শুয়ে পড়। মৌলবি সাহেবের কথায় আমি শুয়ে পড়লাম। তারপর মৌলবি সাহেব যখন আমার সাথে তখন আমার বুঝতে বাকি ছিল না মৌলবি সাহেব ছেলেদের সাথে কি করত। তারপর মৌলবি সাহেবকে আমি জোরে ধাক্কা মেরে ফেলে দিলাম। তারপর ঘর থেকে দৌড়ে বের হয়ে আসলাম। পরের দিন আমি মৌলবি সাহেবকে ধরানোর জন্য পুলিশ নিয়ে আসি এবং আমি পুলিশের কাছে নালিশ করি যে তিনি পড়ানোর নাম করে এসব করছেন। মৌলবি সাহেবকে তখন পুলিশ থানায় নিয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।